রান্না কেমন হয়েছে? ভালো হয়নি তো মুখের উপর বলো, মিথ্যা কেন বলছো? কি বলতে চাইছো তুমি? স্পষ্ট করে বলতে হতে পারো। সব সময় মত পাল্টানো, অবান্তর চিন্তাভাবনা করা, অবাস্তব পৃথিবীকে বাস্তব মনে করা, এই সব লক্ষণ দেখেই বোঝা যায় যে পাশের লোকটির মন ভালো নেই, অসুস্থ। ওই ব্যক্তির এক্ষুনি সাহায্যের প্রয়োজন। আমি জানি ও আমাকে মেরে দেবে। আমাকে মেরো না, আমি ও নই, আমি অন্য কেউ। যদি তুমি আমাকে মারার চেষ্টা করো তাহলে 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 আমি তোমাকে মেরে দেবো আমি তোমাকে। আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও। মেন্টাল ইলনেস ভয়ঙ্কর একটি অসুখ, কিন্তু যারা মানসিক রোগীর দেখাশোনা করেন, যারা তাদের জীবনকে সুন্দর করে তোলেন, অনেক সময় তারাও প্রচুর কষ্ট পেয়ে থাকেন। এই কষ্ট পাওয়াটাও একটা লক্ষণ যে সাহায্যকারী ব্যক্তিরও সাহায্যের প্রয়োজন হয়। স্কুলে মজা হয় না? হ্যাঁ বাবা। বাবা, যখন হোমওয়ার্ক থাকে না তখন আরো ভালো লাগে। বাবা, আমার এখানে ভালো লাগছে না, আমার ভয় লাগছে বাবা। আমরা কোথায় যাচ্ছি বাবা? আমরা এখানে কেন এসেছি? স্যার, প্রতিদিনের মতো সকালে ফ্যাক্টরি যাচ্ছিলাম, হঠাৎ দেখলাম দুটো বাচ্চা পড়ে রয়েছে। কাছে গিয়ে তারপর সব বুঝতে পারলাম, বেচারা বাচ্চা দুটো। স্যার, কোনো আইডেন্টিফিকেশন পাইনি, কিন্তু মেয়েটার পকেটে এটা পেলাম। ন্যাশনাল পিপলস ব্যাংক। আশেপাশে আর কিছু পাইনি স্যার। দেখে তো মনে হচ্ছে গলা টিপে মারা হয়েছে। বডিকে পোস্টমর্টেমে পাঠিয়ে দাও। আশেপাশে সমস্ত থানায় মিসিং কমপ্লেন্ট চেক করো। এক ব্যক্তি নিজের 2 সন্তানকে জঙ্গলে নিয়ে গেলেন। বাচ্চারা ভয় পাচ্ছিল, লোকটা চুপ করেছিল। পরদিন সকালে বাচ্চা দুটো চিরদিনের মতো চুপ হয়ে গিয়েছিল। বাবা নিখোঁজ ছিল, শুধু তার এটিএম কার্ডটা তার মেয়ের প্যান্টে পাওয়া যায়। এই বাচ্চা দুটো কারা? এদের বাবাই বা কোথায়? এই হত্যাকাণ্ড কি দেখেও না দেখা কোনো কিছুর ফল? উইন্ড পাইপ চোখ হওয়ার কারণে দুজনের মৃত্যু হয়েছে, কোনো সেক্সুয়াল অ্যাসল্ট হয়নি। মৃত্যু কখন হয়েছে? আমার কাছে লাশ আসার এই ধরুন 14 ঘন্টা আগে। মানে কাল রাত 9:30 নাগাদ? ইয়েস, অ্যাপ্রক্সিমেটলি। এই কার্ডটা অশ্বিন ব্যাসের নামে।
আর 19শে নভেম্বর মানে কাল 700 টাকা উইথড্রল হয়েছে আমাদের পানভেল এটিএম থেকে। টাইম? সকাল 10:35। আমাকে অ্যাড্রেসটা দিন। 12 সানভিলা অ্যাপার্টমেন্টস, পানভেল। বলুন, এটা অশ্বিনবাবুর বাড়ি? উনি আমার স্বামী। কি ব্যাপার? প্লিজ বলবেন হয়েছেটা কি? আপনার হাজবেন্ড কোথায় মিসেস ব্যাস? ছেলে মেয়েকে নিয়ে ওর বাবার কাছে গেছে কখন গেছেন? কাল সকালে। বাচ্চারা এখনো দাদুর কাছে আছে? হ্যাঁ, ওখানেই আছে। এসব কেন জিজ্ঞেস করছেন? চেক করেছেন পৌঁছেছে কিনা? দেখুন ইন্সপেক্টর, আপনি আমাকে এবার ভয় দেখাচ্ছেন। কটি সন্তান আপনাদের? এজ কত? মেয়ের বয়স 12 বছর, ওর নাম পারুল। আর ছেলের বয়স 10 বছর। তাদের ছবি দিতে পারবেন? আগে না, আগে আপনি আমাকে বলুন যে কেন বাচ্চাদের কথা জিজ্ঞেস করছেন। আগে আপনি ছবি নিয়ে আসুন, তারপর বলছি। স্যার, মহিলার চোখটা দেখেছেন? কিছু একটা তো আছে। আমারও সেরকমই লাগছে। আমার স্বামী আপনাদেরকে পাঠিয়েছে, তাই না? কি বলেছে আমার সম্পর্কে? নিশ্চয়ই বলেছে আমি খাবারে নুনের জায়গায় চিনি, চিনির জায়গায় বিষ মিশিয়ে দিই, তাই না? হ্যাঁ হ্যাঁ আপনার শ্বশুর মশাই কোথায় থাকেন? হ্যাঁ, জানি, কিছু জানি না। ওই তো পাঠিয়েছে তোমাদের দুজনকে, তাই না? তোমাদের দুজনের ষড়যন্ত্র আমি বুঝতে পেরে গেছি। তোমরা দুজন আমাকে এখানে মারতে এসেছো, তাই না? বলো, চোখ রেখে কথা বলছো না কেন? কি কথা বন্ধ হয়ে গেল, তাই তো? মতলব বুঝতে পেরে গেছি আমি। আপনার শ্বশুর মশাই কোথায় থাকেন মিসেস ব্যাস? তুমি তো সেই না যে আমাকে বাজারে ফলো করো, তাই তো? আজকে পুলিশের অ্যাক্টিং করছো। কি হয়েছে বৌদি? বলো না বৌদি, কি হয়েছে? না তো, অশ্বিন আর বাচ্চারা এখানে আসেনি। আমরা আপনাদের পারুল আর অমিতের লাশ পেয়েছি। কি? এটা আপনি কি বলছেন? এরকম কি করে হতে পারে স্যার? কোথায় পেলেন? কাসারাঘাট জঙ্গলে পেয়েছি, ইগাতপুরীর কাছে। কাসারাঘাটে পেয়েছেন? হে, কি 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 ষড়যন্ত্র করা হচ্ছে আমার বাচ্চাদের নিয়ে? হ্যাঁ, বলো আমাকে। তোমাদের কি মনে হয় আমি কিছু শুনতে পাই না? তোমরা যা বলছো সব শুনতে পাচ্ছি আমি। কি 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 ষড়যন্ত্র হচ্ছে আমাকে নিয়ে? বলো আমাকে। হ্যাঁ, কি হলো বলো। নভেম্বর সন্ধ্যেবেলা ওদের তিনজনই আসার কথা ছিল, কিন্তু হঠাৎ করেই যেন সবকিছু বন্ধ হয়ে যায়। আর তারপর 18 নভেম্বরে সবকিছু বন্ধ ছিল। বালা ঠাকুর মারা গিয়েছিলেন। কিন্তু অশ্বিন আমাদের বলেইনি যে 19 তারিখ সোমবার আমাদের বাড়িতে আসবে। আপনার বৌমা বলছিলেন 19শে নভেম্বরের সকালে আপনার ছেলে আপনার বাড়ির দিকে বাচ্চাদের নিয়ে রওনা হন। আমরা কিচ্ছু জানতাম না স্যার। আর এখন তো বৌদি পুরোপুরি চুপ হয়ে গেছে। কিন্তু উনি আপনাদের একবার ফোন করেও চেক করেননি যে অশ্বিন ওখানে পৌঁছালো কিনা? এমনকি তখনও ফোন করলো না যখন 19শে নভেম্বর রাতে ওরা বাড়ি ফিরল না। স্যার, 19 তারিখে অশ্বিনের ফোনে কোনো কল আসেনি, অথবা কল করাও হয়নি। লাস্ট কল লোকেশন কি ছিল? ওর বাড়ি। তাহলে বাড়িটা তল্লাশি করতে হবে।
একটা ব্যাপারে খুব অবাক লাগছে। দুটো বাচ্চা থাকতো এখানে, 12 বছরের মেয়ে আর 10 বছরের ছেলে, কিন্তু কোথাও একটা ছবি নেই। দেখে তো মনেই হচ্ছে না বাচ্চারা থাকতো। আর এই কিচেনে খুব দুর্গন্ধ, মনে তো হয় বহুকাল ধরে পরিষ্কারই হয়নি। ব্যাপারটা কি? দেখুন, চুপ করে থাকলে কোনো সুবিধা হবে না। আর এই বেডরুমে রাখা এত ওষুধ কার? আসলে ব্যাপারটা হয়েছে যে আমার বৌদি সবসময় অসুস্থ থাকে, ওই সব ওষুধ বৌদিরই। আর দেখে মনে হচ্ছে একটাও সে খায়নি। আপনার ছেলে কি কাজ করে? গার্মেন্টের দোকানের একজন সেলসম্যান। স্যার, হুম, অশ্বিনের মোবাইল। মনে হয় সেল না নিয়েই বেরিয়েছে বাচ্চাদের নিয়ে। স্যার, মনে হয় কোনো একটা প্ল্যান বানিয়েছিল ও। হতে পারে। অশ্বিনের নামে রেড অ্যালার্ট ইস্যু করে দাও। বেশি দূর পালাতে পারেনি, এটিএম থেকে মাত্র 700 টাকা তুলেছে। আর যদি আগে থেকে টাকা সঙ্গে রেখে থাকে সেটা অন্য কথা। অশ্বিন আর বৈভবীর বাড়িতে গিয়ে পুলিশের মনে খটকা লাগে। পুলিশ অনুমান করছিল যে ওই বাড়িতে অদ্ভুত কিছু আছে, কিন্তু তারা বাচ্চা দুটিকে খুন করার কোনো প্রমাণ পায়নি। পারুল আর অমিত, এই ছোট্ট বাচ্চা দুটিকে কে খুন করেছিল? যদিও তাদের বাবা অশ্বিন ব্যাস প্রাইম সাসপেক্ট ছিল, কিন্তু পুলিশ তাকে তখনও ট্রেস করতে পারেনি। কিন্তু এই বাড়িতে এমন কি অদ্ভুত ব্যাপার ছিল যাতে পুলিশের খটকা লাগছিল? কই না তো, অশ্বিন তো এখানে আসেনি। লাস্ট কবে এসেছিল? 17 তারিখ 3:30 পর্যন্ত কাজ করেছিল। তারপর আমরা খবর পেলাম যে বালা সাহেব ঠাকরে মারা গেছেন। তারপর আমরা দোকান বন্ধ করে দিই। 18-তেও দোকান বন্ধ ছিল। 19 তারিখে দুপুর 12টার পর আমরা দোকান খুলেছি। অশ্বিন অবশ্য সেদিন কিছু জানায়নি, না কোনো টেলিফোন কল, না ওর কোনো মেসেজ। স্যার, 19 তারিখে আমিও ফোন করেছিলাম, কিন্তু ওর ফোন সুইচ অফ বলছিল। এক ফুটাও কাঁদেনি। এমন করে কি করে চলবে? এইভাবে তো ওর শরীর খারাপ হয়ে যাবে। অনেক দিন হয়ে গেছে, ওষুধও খায়নি। জানি। ঠিক আছে, আমি কথা বলে দেখছি। বৌদি, পারুল আর অমিত আর বেঁচে নেই। কাঁদো বৌদি, একটু অন্তত কাঁদো। ওইভাবে তোর ছেলে মেয়েরা মারা গেছে, একটু অন্তত কাঁদ। স্যার, অশ্বিনের কোনো খবর নেই। বড়ই অদ্ভুত কেস। সবকিছু কেমন যেন এলোমেলো। একদিকে দুটো বাচ্চা যারা মারা গেছে, অন্যদিকে বাবা নিখোঁজ, আর মা এক খেয়ালের জগতে। স্যার, বাড়িতে তল্লাশি করে এটা পেলাম। ডক্টর সোহম নির্কার, বৈভবীর ডাক্তার মনে হচ্ছে স্যার। এমডি সাইকিয়াট্রি। মিসেস ভিয়াস সাইকোলজিস্ট বিনিতা তাম্বের রেফারেন্সেই আমার কাছে এসেছিলেন। উনি আমার পেশেন্ট। কি কারণে এখানে আসতেন বলতে পারবেন? ওয়েল, নর্মালি আমরা কারোর সাথে পেশেন্টের হিস্ট্রি ডিসকাস করি না। কি অসুখের কারণে এখানে আসতেন উনি? প্যারানয়েড স্কিজোফ্রেনিয়া। একটু এক্সপ্লেইন করে বলবেন? এটা একটা সিরিয়াস মেন্টাল ডিসঅর্ডার। এটাতে পেশেন্ট একটা ইমাজিনারি, মানে কাল্পনিক জগৎটাকে সত্যি বলে মনে করে। আমাকে মেরো না, আমি ও নই, আমি অন্য কেউ। অদ্ভুত আওয়াজ শুনতে পায়, বহু রকমের ভ্রম হয়, আর এতে এক্সট্রিম ডিপ্রেশন আর মুড সুইংও হয়। ডক্টর, ফ্ল্যাটে আমরা প্রচুর ওষুধ পেয়েছি। এটাই এই অসুখের সব থেকে বড় সমস্যা। স্কিজোফ্রেনিয়ার পেশেন্টরা মানতেই চায় না যে তারা অসুস্থ, আর ওষুধ খেতেই চায় না। আচ্ছা ডক্টর, এই প্যারানয়েড স্কিজোফ্রেনিয়ার পেশেন্ট ভায়োলেন্ট হতে পারে? সব ক্ষেত্রে নয়, তবে কিছু কিছু ক্ষেত্রে হতে পারে, এবং হয়েওছে। আপনি ওনাকে কবে থেকে ট্রিট করছেন? 5 বছর ধরে। তার আগে ডক্টর বিনিতা ওনাকে কাউন্সেল করছিলেন। স্যার, এখনো অশ্বিনের কোনো খবর নেই। আমি একটা কথা বুঝতে পারছি না। বৈভবীর এমন একটা অসুখ আছে যাতে ও ভায়োলেন্ট হতেও পারে, কিন্তু এই দুটি বাচ্চার হত্যায় আমাদের প্রধান সাসপেক্ট ওনার স্বামী।
আমাকে এভাবে আটকে রাখতে পারবে না। দাও চাবি, আমাকে দাও দাও, আমার ট্রেন ছেড়ে যাবে, চাবি দাও। বৌদি, আচ্ছা বৌদি, হ্যাঁ এখন এখন আমাকে বৌদি বানিয়ে নিয়েছো, ভালো প্ল্যান তো। দেখো আমি তোমাকে বলে দিচ্ছি, আমাকে চাবিটা দিয়ে দাও। আমি আমি পুলিশের কাছে যাবো, না হলে মিলিটারিও আসতে পারে এখানে। ডাকবো ডাকবো পুলিশকে। তোমার ছেলে মেয়েরা, আমার ছেলে মেয়েরা, তোমার ছেলে মেয়েরা কি আমার ছেলে মেয়েরা কি? পারুল আর অমিত মরে গেছে, মরে গেছে ওরা। তুমি কেন বুঝছো না? আমার ছেলে মেয়েরা মরে গেছে? তোমাদের এইসব ন্যাকামোগুলো না আমি ভালো করে জানি। যাও গিয়ে এই নাটক অন্য কাউকে দেখাও। তোমাদের এইসব ষড়যন্ত্র, এইসব প্ল্যানিংস আমি সব ভালো করে বুঝি। দেখো আমার ছেলে মেয়েরা না সবাই বাড়িতে আছে, আমি ওদের আলমারিতে বন্ধ করে রেখেছি, বুঝলে? বাড়িতে ওরা একদম ঠিকঠাক আছে। এই এই তোমাদের সমস্ত ন্যাকামোগুলো অন্য কাউকে দেখিও, হ্যাঁ? আমাকে বোঝাতে এসে না। আমার ছেলে মেয়েরা একদম ঠিক আছে, একদম ঠিক আছে। 15 বছর আগের কথা, যখন অশ্বিন বিয়ে করে তখন বৌমা সুস্থই ছিল। দাদাও তো বৌদিকে খুব ভালোবাসতো। আর তাহলে ওনার এই অবস্থা হলো কবে থেকে? বাচ্চা হবার পরেও ও বেশ ভালোই ছিল, কিন্তু এই 5-6 বছর আগে থেকে বৌমা অসুস্থ হয়ে পড়ে। আর সবচেয়ে বড় কথা তো এটাই স্যার, বৌদি কোনোভাবেই মানতে রাজি নয় যে সে মানসিকভাবে অসুস্থ। ওষুধও নিত না। ওষুধ কেন? আমার কি হয়েছে? তুমি 1 সপ্তাহ ধরে বাচ্চাদের জন্য টিফিন বানাওনি, সকালে জল খাবার নয় কিচ্ছু না, আর কাজের লোককেও বাড়িতে ঢুকতে দিচ্ছ না। কাজের লোক তো আজ এসেছিল না। না বৈভবী, আসেনি তো। দেখো আমি জানি না তোমার কি হয়েছে, প্লিজ একবার ডাক্তারের কাছে চলো, আমি হাত জোর করছি। ডাক্তারের কাছে গিয়ে কি হবে? তুমি ভালো হয়ে যাবে। মানে আমি খারাপ? তুমি এটা বলতে চাইছো যে আমি খারাপ বউ? আমি ভালো মা নই, আমি খারাপ মা, আমি খুব বাজে। না আমি সেটা বলতে চাইনি। তাহলে আমাকে ভালো কেন করতে চাইছো তুমি? হ্যাঁ আমি ঠিক আছি তো, তাহলে ডাক্তারের কাছে যাওয়ার কি দরকার? হ্যাঁ এইসব তোমার মনে হয় আমি বুঝতে পারি না? না আমি সবকিছু বুঝতে পারি, বুঝলে তুমি? তোমরা সবাই আমার বিরুদ্ধে না, আমার বিরুদ্ধে প্ল্যান করছো তোমরা। কিসের প্ল্যান বৈভবী? কিছু না, তুমি যাও এখান থেকে, যাও এখান থেকে, আমি তোমার সাথে কথা বলতে চাই না। বৈভবী, বৈভবী প্লিজ প্লিজ তুমি কেঁদো না, একবার চলো। বাচ্চাদের মুখ চেয়ে, আমাদের বাচ্চাদের কথা ভেবে, পারুল আর অমিতের জন্য প্লিজ একবার চলো। অনেক বুঝিয়ে সুঝিয়ে অশ্বিন আর আমি 1 বছর আগে ডক্টর বিনীতার কাছে বৌমাকে নিয়ে যাই। তারপর কি হলো? দেখো অশ্বিন, তুমি 1 বছর ধরে বৈভবীকে আমার কাছে কাউন্সেলিং এর জন্য নিয়ে আসছো। আমিও পুরো চেষ্টা করেছি, বাট আই এম আফ্রেড এটা যথেষ্ট নয়। বৈভবীর মেডিকেশনের দরকার। মেডিকেশন? হ্যাঁ, আগে আমরা ডিপ্রেশন সাসপেক্ট করছিলাম, কিন্তু এখন ওর মধ্যে স্কিজোফ্রেনিয়া সিম্পটম দেখা যাচ্ছে। আমার এই অসুখের ব্যাপারে বিশেষ কিছু জানা নেই, আপনার যে ওষুধ দেবে সেটাই দিয়ে দিন। আমি একজন সাইকোলজিস্ট, আমি শুধু কাউন্সেলিং করতে পারি, আমি ওষুধ প্রেসক্রাইব করতে পারবো না। ওষুধ প্রেসক্রাইব করা একজন সাইকিয়াট্রিস্টের কাজ। আমি আপনাকে ডক্টর সোহম নেড়কারের কাছে রেফার করে দিচ্ছি, ওকে? আমি একদম ঠিক আছি, তাই না? হ্যাঁ বৈভবী। তাহলে আর আমরা এখানে আসবো না, আসবো না তো আমরা? না আসবো না। যাক ভালো হয়েছে। শুধু শুধু কত পয়সা নষ্ট হলো বলো তো? বাড়ি যাবে তো? হ্যাঁ চলো। আমি বলেছিলাম বৌমা আমাদের কাছে এসে থাকো, ভালো থাকবে, কিন্তু ও শুনলই না। বৌদি নিজের বাড়িতেই একা একা থাকতো, ঘন্টার পর ঘন্টা বেডরুমে বন্ধ থাকতো, ভেতর থেকে দরজা দিয়ে, ঘরের ভেতরে কাউকে ঢুকতেও দিত না, বিশেষ করে কাজের লোকদের। বাড়ির অবস্থা এতটাই খারাপ ছিল যে আপনি কল্পনাও করতে পারবেন না স্যার। কিন্তু এত কিছুর পরেও অশ্বিন হার মানেনি। ও বাচ্চাদের সব দিক থেকে খেয়াল রাখতো, খুব ভালোবাসতো, বাচ্চাদের মাঝে মধ্যে এখানেও আনতো। আমার এই ছেলে আর বৌমা দুজনে মিলে
বাচ্চাদের ভীষণ যত্ন করত, নিজের সন্তানের মতো। ও প্রতিদিন বাচ্চাদের আমাদের কাছে রেখে যেত। ও যখন বিকেলে কাজ থেকে বাড়ি ফিরত, তখন বাচ্চাদের সঙ্গে নিয়ে যেত। আর স্যার 5 বছর ধরে ডাক্তারও খুব চেষ্টা করছিলেন, কিন্তু বৌদির অবস্থারও কোনো উন্নতি হয়নি। ভাবতেই পারবেন না পরিস্থিতি কত খারাপ, মানে মানে খুব বাজে পরিস্থিতি স্যার। মা, ভুল করা হয়ে গেছে। ভুল করে? এর ধার দেখেছিস তুই? এটা দিয়ে যে কারো গলা কাটা যেতে পারে। মা, মা, আমি পরিষ্কার করে দেবো। কি 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 পয়সা করে দিবি? এগুলো এটা মানে এটা মানে প্রমাণ? তোরা তোরা দুজন আমাকে মারার প্রমাণ মিটিয়ে ফেলতে চাস, তাই না? হ্যাঁ? আমাকে মেরে ফেলার প্ল্যান আছে তোদের, তাই না? হ্যাঁ, কেউ কেউ যাতে জানতে না পারে তোরা দুজন আমাকে মেরে ফেলতে চাস, তাই না? হ্যাঁ হ্যাঁ, বল। না, মা, ভুল করে পড়ে গেছে। ভুল করে পড়ে গেছে? মা, শোনো। ভুল করে পড়ে গেছে? ভুল করে পড়ে গেছে। এটা 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 দিয়ে কারো গলা কাটা যেতে পারে। আমার গলা কেটে ফেলবি? তোরা আমাকে মেরে ফেলবি? যদি তোমরা আমাকে মারার চেষ্টা করো না, তাহলে আমি তোমাদের মেরে দেবো তোমাদের। আমি নিজেকে মেরে ফেলবো, আমি মেরে ফেলবো আমি নিজেকে। মা, দরজা খোলো। মা, দরজা খুলছে না। মা কিছু একটা করে ফেলবে। যা, তাড়াতাড়ি যা, বাবাকে গিয়ে ফোন কর। মা, মা, দরজা খোলো। মা, বৈভবী, 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 দেখো আমি এসে গেছি, তোমার কিচ্ছু হবে না। বৈভবী, প্লিজ দরজা খোলো। কি হয়েছে? তোমরা সবাই দাঁড়িয়ে আছো কেন এখানে? এমনি তুমি তুমি ঠিক আছো তো? হ্যাঁ, আমার আবার কি হয়েছে? আরে দেখো, সিরিয়াল দেখার সময় হয়ে গেছে, চলো এখানে চলো। বাচ্চারা ভীষণ ভয়ে ভয়ে কাটাচ্ছিল, আর অশ্বিনও ভেঙে পড়েছিল। দাদার তো লাইফ পুরো শেষ হয়ে গেছিল, কোথাও যাতায়াত নেই, বাচ্চাদের পড়াশোনাও ঠিকঠাক হচ্ছিল না। দাদাকে সপ্তাহে 3 দিন ছুটি নিয়ে বাড়ির কাজ আর বাচ্চাদের দেখভাল করতে হতো। অশ্বিন সবসময় একটা কথাই চিন্তা করত, বৌমা যেন বাচ্চাদের সঙ্গে কিছু করে না বসে, কিংবা নিজের সাথেই। হরে কৃষ্ণ বাবু আর দর্শন, অশ্বিন কোথায়? একটা বাড়ি যেটা আর বাড়ি ছিল না, বরং কষ্ট আর যন্ত্রণার ডেরা হয়ে উঠেছিল। এই বাড়ি থেকেই অশ্বিন 19শে নভেম্বর নিজের 2 সন্তানকে নিয়ে বেরিয়ে পড়ে। তারপর অশ্বিন ওদের কাসারাঘাটের জঙ্গলে নিয়ে যায়। বাড়ির বাইরে ফেলা প্রতিটি পদক্ষেপ বাড়ির দিকে ইঙ্গিত করছিল যে এই ভয়ঙ্কর হত্যাকাণ্ডের প্ল্যানিং ওই অভিশপ্ত বাড়িতেই করা হয়েছিল। আর বাচ্চাদের বাবা নিখোঁজ ছিল। অশ্বিন কোথায় আছে? ওর সাথে কি হয়েছিল? আমার স্বামী অশ্বিন হ্যাঁ। কোথায় থাকবে ইন্সপেক্টর? কাজে। বাচ্চারা? ছেলেমেয়েরা আর কোথায় হবে? স্কুলে। দেখুন ম্যাডাম, আপনি আপনার স্বামী আর বাচ্চাদের সবাইকে মেরে ফেলেছেন। তুমি আমাকে মারতে চাও না? আমাকে মেরে আমার লাশটা জঙ্গলে ফেলে দিতে চাও, তাই না? কেউ জানতেও পারবে না যে তুমি আমাকে মেরে গায়েব করে দিয়েছো। হ্যাঁ, তোমার প্ল্যান সফল হয়ে যাবে। আমি মরে যাব। ব্যাস, অনেক দেরি হয়ে গেছে। দেখুন, আমাকে বাড়ি যেতে হবে, অনেক কাজ আছে আমার বাড়িতে। এটা পুলিশ স্টেশন না? তোমরা এখানে কেন এনেছো আমাকে? কি হচ্ছে এখানে? কি চলছে এখানে? বলো আমাকে।
আমার স্বামী কি বলেছে আমার সম্পর্কে? এটাই বলেছে না, যে আমি একটা খুব খারাপ বউ, খুব খারাপ মা। হ্যাঁ, খাবারে নুনের জায়গায় চিনি মেশাই আর চিনি জায়গায় বিষ। হ্যাঁ, এই বলেছে না? বলো। সরি, কি সব ভুলে যাচ্ছি আমি। আসলে অনেকদিন ধরে ঘুমোইনি না। দেখুন, আমাকে বাড়ি যেতে হবে, এক্ষুনি বাড়ি যেতে হবে আমাকে। ওনাকে বাড়ি নিয়ে যাও। শোনো, আমার মনে হয় ওই জঙ্গলটাকে আমাদের আরো ভালোভাবে দেখতে হবে। হতে পারে ওখানে আরো একটা লাশ পাওয়া যাবে, অশ্বিনের লাশ। স্যার, ওই মার্ডার স্পটটা ওই দিকে। চলো দেখা যাক। স্যার, ওই মার্ডার স্পটটা ওই দিকে। চলো দেখা যাক। স্যার, বেঁচে আছে। অ্যাম্বুলেন্স ডাকো তাড়াতাড়ি। হ্যাঁ স্যার। অশ্বিন, খুন হওয়া শিশু পারুল আর অমিতের বাবা, বৈভবীর স্বামী, ঠিক সেই স্থানেই তাকে পাওয়া যায় যেখানে 3 দিন আগে বাচ্চাদের দেহ মিলেছিল। অশ্বিনের অবস্থা আশঙ্কাজনক ছিল। তার 2 হাতে শিরা কাটা ছিল, প্রচুর রক্তপাত হচ্ছিল। কন্ডিশন এখন স্টেবল, কিন্তু ব্লাড লসের জন্য একটু দুর্বল। কিন্তু ও বাঁচবে তো স্যার? হ্যাঁ, বেঁচে যাবে। এখন ঠিক আছে। ওর সাথে কথা বলা যাবে ডক্টর? হ্যাঁ, কিন্তু প্লিজ খুব বেশি স্ট্রেস দেবেন না। ঠিক আছে। আমরা জানি তোমার শরীর খুব একটা ভালো না, কিন্তু অশ্বিন, কিছু কথা তোমাকে বলতে হবে, আর কিছু কথা আমাদের জানার আছে। তোমাকে বলি যে তোমার বাচ্চারা পারুল আর অমিত, তারা দুজনেই মৃত। তুমি জানো কে মেরেছে ওদের? অশ্বিন ব্যাস কে? এটা এটা কি করছো তুমি? আমি তো একটু আগেই পরিষ্কার করেছিলাম। জানি না কে এসব করেছে। তুমি তুমি করনি তো এসব? এসব তুমি করেছো না? হ্যাঁ বৈভবী, তুমি খানিকক্ষণের জন্য ঘরে গিয়ে বিশ্রাম কেন নিচ্ছ না? যদি আমি বাড়ির কিছু কাজ করি তাহলে সমস্যা কোথায়? তার মানে তুমি এটা বলতে চাইছো যে আমি ঘর ঠিকঠাক করে রাখি না? ঘরের দিকে আমার কোনো খেয়াল নেই না? দাও আমাকে কাপড় দাও, আমি পরিষ্কার করছি, দাও। কি হলো? হা করে কি দেখছো? আমি কি কোনো অন্যায় কাজ করেছি? হ্যাঁ, চলো যাও, নিজের কাজ করো। তুমি এখানে কি করছো? বৈভবী, দুপুর 1টা বাজে। বাচ্চাদের খিদে পেয়েছে, আমার খিদে পেয়েছে, তোমারও হয়তো পেয়েছে। কিছু বানাচ্ছি, কোনো প্রবলেম আছে? আচ্ছা, তুমি আবার আমাকে অপমান করতে চাইছো? হ্যাঁ, আমি এখানে রান্না করে রেখেছিলাম, তুমি
তুমি ফেলে দিয়েছো না? ওটা খাবার ছিল না, ওটা খারাপ হয়ে গেছিল। জানি না ওটা কতদিনের বাসি খাবার। তুমি আমার রান্না করা খাবার ফেলে দিয়েছো? আমি ছেলে মেয়েদের জন্য রান্না করে রেখেছিলাম। বৈভবী, খাবারটা খাওয়ার মতো ছিল না, বাচ্চারা ওটা খেলে অসুস্থ হয়ে পড়তো। তার মানে তুমি বলতে চাইছো যে আমি ছেলে মেয়েদের মেরে দেবো? আমি নিজের বাচ্চাদের মেরে দেবো? বৈভবী, তুমি নিজের ওষুধ কেন খাচ্ছ না? গত এক সপ্তাহ ধরে তুমি একটা ওষুধ খাওনি। আচ্ছা, নজরদারি হচ্ছে আমার ওষুধ কেন হচ্ছে? প্লিজ তুমি ওষুধ খেয়ে নাও। তুমি ওষুধটা খেলে ভালো থাকো তো। না, তোমার ভালো লাগে। আমি ওষুধ দিলে তোমার ভালো লাগে, কারণ তুমি আমার ওষুধে একটু একটু বিষ মিশিয়ে দাও, তাই না? তুমি আমাকে একটু একটু মেরে ফেলতে চাও। তুমি আমাকে মেরে ফেলতে চাও। না বৈভবী, তুমি আমাদের তিনজনকে মারছো। রোজ একটু একটু করে মরছি আমরা তিনজন। তুমি কেন বুঝছো না? তাহলে আমি দায়ী না? আমার দিকেই আঙুল তুলছো, তাই না? তাহলে এক কাজ করো, এই ঝামেলাই শেষ করে দাও। তুমি আমাকে মেরে ফেলো। আমি রোজ রোজ এই টর্চারে ক্লান্ত হয়ে পড়েছি। মেরে ফেলো আমাকে, মেরে ফেলো, মেরে ফেলো, মেরে ফেলো আমাকে, মেরে ফেলো, মেরে ফেলো। আমি বিয়ের পর 8 বছর পর্যন্ত ম্যানেজ করছিলাম। ভেবেছিলাম ঠিক হয়ে যাবে, কিন্তু গত 6 বছর ধরে সবকিছু তছনছ হচ্ছিল। এক একটা দিন বোঝা হয়ে উঠছিল। আমি বৈভবীকে সামলাতে পারছিলাম না, বাচ্চাগুলোরও খেয়াল রাখতে পারছিলাম না। খুব অসহায় লাগছিল। আমি আমার বাবার ভাই আর ভাইয়ের বউয়ের ওপর বাচ্চাদের দায়িত্ব দিতে চাইছিলাম না। প্রত্যেকেরই তো নিজস্ব জীবন থাকে, সব সময় তো অন্য কারোর দেখাশোনা করাও সম্ভব নয়। কোথায় যাচ্ছ তুমি? বাবার ওখানে কিছুদিনের জন্য। তুমি যাবে? এখন জিজ্ঞেস করছো? যখন তোমার সব প্ল্যানিং হয়ে গেছে তখন? আমি না বলে তো তুমি দরজা বন্ধ করে তো চলে যেতে, তাই না? আমাকে ঘরের ভিতর বন্দি করে? আমি তো ঘরের ভিতর না খেতে পেয়ে মরে যেতাম। তোমার রাস্তার কাঁটা সরে যেত, তাই না? এটাই তো তুমি চাও। আমি হেরে গেছি ইন্সপেক্টর। না আমি বৈভবীকে সামলাতে পারলাম, না ছেলে মেয়ে দুটোকে নর্মাল জীবন দিতে পারলাম। আমরা সারাদিন এদিক ওদিক ঘুরে বেড়ালাম। তারপর বিকেলে পারুল আর অমিতকে কসারা ঘাট নিয়ে যাই। বাবা, আমার এখানে ভালো লাগছে না, আমার ভয় লাগছে বাবা। আমরা কোথায় যাচ্ছি বাবা? আমরা এখানে কেন এসেছি? অমিত, পারুল, আমি ক্লান্ত হয়ে গেছি। আমিও বাবা। হ্যাঁ বাবা, পা ব্যথা হয়ে গেছে। পারুল, অমিত, আমি জানি না আমার যদি কিছু হয়ে যায় তো তোমাদের দুজনের কি হবে। শোনা আমার, তোমরা দুজনে তোমাদের মাকে সামলাতে পারবে না। কিছু বছর হয়তো তোমাদের ঠাকুরদা তোমাদের দেখবে, কিন্তু একদিন তো তিনিও চলে যাবেন।
দর্শন আর নন্দিনী, তোমাদের কাকা কাকিমা সারা জীবন তো তোমাদের দেখাশোনা করতে পারবে না। ওদেরও তো ছেলে মেয়ে আছে। তোমাদের মাকে সামলাতে পারবে না। কিছু বছর হয়তো তোমাদের ঠাকুরদা তোমাদের দেখবে, কিন্তু একদিন তো তিনিও চলে যাবে। দর্শন আর নন্দিনী, তোমাদের কাকা কাকিমা সারা জীবন তো তোমাদের দেখাশোনা করতে পারবে না। ওদেরও তো ছেলে মেয়ে আছে। ওদের বোঝানোটা শক্ত ছিল, কিন্তু ওরা এত কম বয়সে অনেক কিছু দেখেছে। ভালো তো কিছু দেখেনি, খারাপটাই বেশি দেখেছে। ওরা বুঝে গিয়েছিল, আমি ওদের বুঝিয়ে দিয়েছিলাম যে আমি নিজেকে নিজেই মেরে ফেলবো। এটাই সব ঝামেলার থেকে বেরোনোর একমাত্র পথ। আমি পারুলকে আমার এটিএম কার্ড দিয়ে দিয়েছিলাম, আর ওখান থেকে পালিয়ে যেতেও বলেছিলাম, দূরে কোথাও ভালো করে বাঁচার জন্য। কিন্তু তারপর মনে হলো, আমার এই ছোট্ট বাচ্চা দুটো যাবে কোথায়, বাঁচবে কি করে? বাস্তব জগৎটা তো ভীষণ কঠিন, ওদের সঙ্গে খুব খারাপ কিছু হতে পারে, হয়তো মৃত্যুর থেকেও খারাপ। তো আমি সিদ্ধান্ত নিলাম যে আমার নিজেকে শেষ করার আগে ওদের কষ্টকে দূর করতে হবে। দুজনে এরকম মাথা দুলিয়ে দুলিয়ে আমার কথা শুনছিল। ওরা সব বুঝে গিয়েছিল। আমার ছোট ছোট বাচ্চা দুটো বাবার কথা বুঝে গেছিল, আর কাঁদতে কাঁদতে ওখানে ঘুমিয়ে পড়ল। জেগে থাকলে আমি এই কাজটা করতে পারতাম না। আমি ওদের দুজনের ঘুমিয়ে পড়ার অপেক্ষা করছিলাম। আমি ঠিক করে নিয়েছিলাম যে আগে ওদের কষ্ট দূর করব, তারপর নিজেকে। আমি নিজেকে মারতে পারলাম না। তারপরে বুঝলাম যে আমি কি করে ফেলেছি। আমি নিজের দুটো বাচ্চাকে মেরে ফেলেছি। ওই দৃশ্য দেখতে পাচ্ছিলাম না, পালিয়ে গেলাম ওখান থেকে। তিন দিন ধরে পাগলের মতো ঘুরে বেড়ালাম, রাস্তায় ঘুমিয়ে পড়তাম, আর সহ্য করতে পারছিলাম না। তারপর আমি একটা ব্লেড কিনলাম। দ্বিতীয়বার আবার ওই জঙ্গলের মধ্যে ঢুকলাম। নিজের বাচ্চা দুটোকে শেষবারের মতো দেখতে চাইছিলাম, কিন্তু ওরা দুজন ওখানে ছিল না। আমার পারুল আর আমার অমিত ছিল না ওখানে। ব্যাস, আমাকে শুধু মরতে হবে, মরতেই হবে আমাকে। যত তাড়াতাড়ি ওদের কাছে পৌঁছতে পারি, আমার পারুল আর আমার অমিতের কাছে। আমার যখন এখানে জ্ঞান ফিরে এলো, তো আমি ভেবেছিলাম যে আমি মরে গেছি, শেষ হয়ে গেছে সমস্ত কষ্ট। ঠিক করে কিচ্ছু করতে পারলাম না, না ভালো স্বামী হতে পারলাম, না ভালো পিতা।
অশ্বিনের বিরুদ্ধে তার 2 সন্তানকে খুনের চার্জ দেওয়া হয়েছে। বর্তমানে ও পুলিশ হেফাজতে রয়েছে আর পুলিশ চার্জশিট ফাইল করার প্রসেসে আছে। বৈভবী এখন তার শ্বশুর বাড়িতে রয়েছে। সমানে চেষ্টা চালানো হচ্ছে যাতে সে নিজের ওষুধগুলো নিয়ম মেনে খায়, যাতে সে সম্পূর্ণ সুস্থ হতে পারে। বৈভবী স্কিজোফ্রেনিয়ার রোগী, আর এই মানসিক বিকৃতির লক্ষণের 2টো সেট রয়েছে। একটাকে পজিটিভ সিম্পটম বলা হয়, যার ফলে রোগীদের অডিটরি হ্যালুসিনেশন হয়, অর্থাৎ বিভিন্ন কাল্পনিক মানুষের আওয়াজ শুনতে পাওয়া। রোগী কোনো মিথ্যা এবং অর্থহীন কথাকে সত্যি হিসাবে ধরে নেয়, আর একটা কাল্পনিক পৃথিবীতে কাল্পনিক লোকেদের সঙ্গে জীবন কাটায়। অনেক সময় অবান্তর কথা বারবার করে বলা, প্রত্যেকটি লোককে সন্দেহের চোখে দেখা এর কমন সিম্পটম। এই রোগের নেগেটিভ লক্ষণ হলো সর্বদা চুপ করে থাকা, লোকেদের থেকে দূরে থাকা, কোনো রকম ইমোশনকে ব্যক্ত না করা, ফিল না করা, আর তারা কোনো রকম কাজ করতে পারে না। বৈভবী কষ্ট পাচ্ছিল, কিন্তু একই সাথে তার স্বামী অশ্বিন আর সন্তান পারুল এবং অমিতের জীবনও খুব কষ্টে কাটছিল। দিনের পর দিন বৈভবীর খেয়াল রাখতে গিয়ে অশ্বিনেরও যত্নের প্রয়োজন হয়ে পড়ে। সে ভেঙে পড়ছিল, হাল ছেড়ে দিচ্ছিল, তার মনকেও হতাশা আর অসহায়তা গ্রাস করে ফেলেছিল। কিন্তু তার বেসিক চাহিদা অপূর্ণই থেকে যায়। সাহায্যকারীদেরও কখনো সাহায্যের প্রয়োজন হয়। স্কিজোফ্রেনিয়ার মতো মেন্টাল ডিসঅর্ডার আর অন্য বিকৃতিগুলির ম্যানেজমেন্ট এবং তার ট্রিটমেন্টের সফলতা এই বিষয়ের উপর ভীষণভাবে নির্ভর করে যে আমরা ওই রোগটা সম্পর্কে কত তাড়াতাড়ি জানতে পারি। আর এই রোগটা সম্পর্কে আমরা তখনই জানব যখন আমরা নিজেদের উপর আর আমাদের কাছের মানুষদের প্রতি যত্নশীল হব। যদি কোনো আত্মীয় বা বন্ধু সমানে অদ্ভুত রকম আচরণ করে, তবে তাকে মোটেও মুডি বলে ইগনোর করা বুদ্ধিমানের কাজ নয়। একইভাবে যদি আমরা নিজেদেরকেও ছোট ছোট বিষয়ে অসংলগ্ন আচরণ করতে দেখি, সেটাকে ইগনোর করলেও সমস্যার সৃষ্টি হতে পারে। আমাদের সমাজে মেন্টাল ইলনেসকে কলঙ্ক মনে করা হয়। সাইকোলজিস্ট আর সাইকিয়াট্রিস্টের কাছে যেতে লোকেরা এই কারণে ভয় পায়, কারণ তারা মনে করে যদি এই কথাটা সোসাইটি বা প্রফেশনে ছড়িয়ে পড়ে, এর ফলে অনেক সমস্যার সৃষ্টি হবে। কিন্তু বিশ্বাস করুন, সমাজের চিন্তার কারণে নিজের মেন্টাল ইলনেসকে লুকিয়ে রাখা, চিকিৎসা না করানো, নিজের এবং নিজের পরিবারকে যন্ত্রণার মুখে ঠেলে দেওয়া শামিল। অন্য অসুখের মতো মানসিক বিকৃতি ও ঢেড়া পিটিয়ে জানানোর কোনো প্রয়োজন নেই। মেন্টাল হেলথ প্রফেশনালদের উপর ভরসা রাখুন, ওনারা আপনাকে সাহায্য করবেন, ওনারা আপনার ডিগনিটি আর প্রিভেসি বজায় রাখবেন। সারা দেশে মানসিক চিকিৎসার জন্য প্রচুর হেল্পলাইন আছে, আপনি ফোন করে একটা ধাপ এগোতেই পারেন। এই চিন্তাধারার সঙ্গে আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। ক্রাইম পেট্রোলে আপনাদের সঙ্গে আবার দেখা হবে আরো একটা নতুন কেস নিয়ে।